শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের অনুশীলনী 7 এর এখানে 5 ও 6 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে 5 নাম্বার গ্রুপের 3টি ও 6 নাম্বার গ্রুপের 3টি অঙ্ক আছে। এখানে 6টি অঙ্ক তোমাদের করিয়ে দিব। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে অঙ্ক করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অনলাইন ক্লাসগুলো এবং অন্যান্য অনলাইন ক্লাসের মধ্যে কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। তোমরা দেখবে অন্যান্য অনলাইন ক্লাসে ওনারা গ্রুপ অনুযায়ী 1টি 2টি অঙ্ক করে দেয়, বাকিগুলো তোমাদের নিজে করতে হয়। কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা বাকি অঙ্কগুলো কিন্তু করতে পারে না, নানা সমস্যার সম্মুখীন হয়। কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি অঙ্ক করে দিই। তাই তোমরা যতই গণিতে দুর্বল হও না কেন, আমার ক্লাসগুলো যদি তোমরা করো, কষ্ট করে যদি সবগুলো ক্লাস শেষ করতে পারো, আশা করি অঙ্ক তোমাদের কাছে একবারে পানির মতো হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। এখন অন্যান্য অনলাইন ক্লাস এক একটা ক্লাস 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে দিচ্ছে, কিন্তু আমি ক্লাসগুলো ছোট ছোট করে দিচ্ছি। কারণ একটা সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে আসলে 1.5 ঘন্টা, 2 ঘন্টা একটানা অঙ্ক করে মাথায় ধরে রাখা আসলে সম্ভব না। তাই তোমরা আমার যদি ক্লাসগুলো করো, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস যদি মনোযোগ সহকারে করো, তাহলে আশা করি তোমরা গণিতে অনেক ভালো কিছু করতে পারবে। তবে এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে 5 নাম্বার গ্রুপের এখানে প্রথম যে অঙ্কটা আছে, এখানে 28 নাম্বার যে অঙ্কটা আছে, দেখো এখানে মান নির্ণয় আমাদের করতে বলছে। এখানে দেখো এখানে কয়টা ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে আছে, 1টা 2টা 3টা 4টা, এখানে 5টা। তাহলে এখানে কয়টা গুণ অবস্থা আছে? এখানে 5টা আছে। এখন এটা আমাদের মান বের করতে হবে। তোমাদের যেটা বিষয় এইখানে মনে রাখবা, এখানে যদি বিজোড় সংখ্যক থাকে, তাহলে বিজোড় সংখ্যক থাকলে মাঝখানে একটা থাকবে যেটার মান সরাসরি হবে। তাহলে এইটাকে 5 পাই বাই এখানে 20 আছে, 20 কে যদি 5 দ্বারা ভাগ দিই, তাহলে এখানে পাই বাই 4 হবে। পাই বাই 4 মানে 45 ডিগ্রি। এখানে cot 45 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1। তাহলে তোমরা যদি দেখো এখানে বিজোড় সংখ্যক ফাংশন আছে, তাহলে মধ্যখানে যেটা থাকবে ওটার যেটা মান ওটাই কিন্তু উত্তর হয়ে যাবে। তার মানে এটার উত্তর কিন্তু 1 সরাসরি যদি বলো। কারণ এখানে গুণ অবস্থায় যখন থাকে, যদি বিজোড় সংখ্যক থাকে, এই মাঝের যেটা থাকবে, মাঝখানের যেটা থাকবে, এটার যে মান এটাই উত্তর হয়ে যায়। শুধু পিছনের গুলো কট গুলো পরিবর্তন করে আমাদের tan করতে হয়। তাহলে tan করতে হয়, ওই tan আর cot, তখন এটা কাটা চলে যায়। তা আমাদের এই সব অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে তোমরা একটু মনে রাখবা, যে এখানে কি করতে হবে। প্রথম যদি বিজোড় সংখ্যক থাকে, প্রথম এখানে এগুলো রাখে দিব, যে এই যে cot এখানে পাই বাই এখানে 20, তারপর এখানে cot এই যে 3 পাই বাই এখানে 20। আর এটা যদি কাটাকাটি করি তাহলে কি হচ্ছে, cot এখানে এই যে পাই বাই 4 হচ্ছে। এটার মান কিন্তু 1 হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে মাঝখানেরটা আমরা সরাসরি এটা মান বসাবো, আর এগুলো কি করব, এগুলোকে পরিবর্তন করে দিব। পরিবর্তন করতে গেলে কি করতে হয়, তোমরা যদি পরিবর্তন করতে চাও, প্রথমত এখানে পাই বাই 2 দিতে হবে, তারপর এখানে মাইনাস দিবা, তারপর এখানে এই যে 20 দিলাম। এখন এটা যদি লসাগু করি, 2 আর 20 লসাগু করলে এখানে 20 বা 20 হচ্ছে। তারপর এখানে 20 হলে এখানে 2 দ্বারা ভাগ দিলে 10 পাই, এখানে আছে কত 7 পাই। তাহলে এখানে বিয়োগ করে দিতে হবে আমাদের এই যে 3 পাই। দেখো এটার সাথে এটা মিলে যাবে। তারপরে এটা এখানে দেখো আমাদের এটাও পরিবর্তন করতে হবে, এখানে পাই বাই 2 দিতে হবে, তারপর মাইনাস এখানে 20 দিলাম, লসাগু করলে 20 হচ্ছে, 2 দ্বারা ভাগ দিলে 10, এখানে 10 পাই, এখানে আছে কত 9 পাই। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কি কত হচ্ছে, এই যে 9 পাই। তোমরা যদি এটা লসাগু করো, দেখো যে এটা চলে আসবে। তা আমাদের যেটা মনে রাখতে হবে, যদি বিজোড় সংখ্যক পদ থাকে, মাঝখানে যেটা থাকবে ওইটা সরাসরি একটা উত্তর আসে বেশিরভাগ ক্ষেত্রে। তারপর এখানে বাকি আছে আরো 4টা, 2টা ঠিক রাখতে হবে, 2টা পরিবর্তন করে দিতে হবে। এগুলা কাটাকাটি করে কিন্তু 1 হয়ে যাবে। এখন তোমরা এখানে দেখো, এখানে cot বলতে এখানে কি, এই যে cot এখানে পাই বাই এই যে 20,
এইখানে cot 3 পাই বাই এখানে 20, আর এইটার মান তো এই যে 1। এখন 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, তোমরা চতুর্ভাগের নিয়মগুলো জানো, এই যে এটা চতুর্ভাগের নিয়ম তো জানোই, এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 0, তাহলে এটা প্রথম 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগের সবই তো ধনাত্মক, আর এটা যেহেতু বিজোড় সমকোণ, যেহেতু এটা বিজোড় সমকোণ, কটটা হয়ে যাবে এই যে 10 3 পাই বাই 20, এইটাও হবে তোমার হচ্ছে 10 পাই বাই 20। এখন 10 গুলোকে 1 বাই কট বা কট গুলোকে আমরা 1 বাই 10 করে নিতে পারি, তাহলে 1 বাই 10 1 বাই কট এইভাবে করে ওগুলো কাটা চলে যাবে। এখন যদি আমরা চাই যে কট গুলোকে 1 বাই 10 করব বা সরাসরি এমনি কাটে দিতে পারি, এখন তোমরা যদি বেশি লিখতে চাও যে এখানে 1 বাই 10 পাই বাই 20, এই যে 1 বাই এখানে হচ্ছে 10 3 পাই বাই এখানে 20, আর এইটা দেখো এখানে 10 3 পাই বাই এখানে 20, আর এখানে হচ্ছে 10 পাই বাই 20। এখন দেখো এটা নিচে আর এগুলো উপরে লবে, তাহলে কাটা গিয়ে কি হয়ে যাবে, এই যে 1 হয়ে যাবে, তাহলে এটার মান হচ্ছে কত 1। তাহলে তোমরা যেটা মনে রাখবে, যদি এখানে বিজোড় সংখ্যক গুণ অবস্থায় থাকে তাহলে মাঝখানে যেটা থাকবে এক কথা যেটা সরাসরি মান বলা যাবে সেটাই কিন্তু উত্তর হয়, বাকিগুলো আমাদের পরিবর্তন করে দিতে হয়। পরিবর্তন করলে কি করতে হবে, 90 ডিগ্রির সাথে বিয়োগ বা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে 90 ডিগ্রির সাথে যোগ বিয়োগ করে এখানে ত্রিকোণমিতিক ফাংশনগুলো পরিবর্তন করে দিতে হবে। তাহলে এখানে কটগুলোকে 10 করে দিলাম, এখন এই কট মানে কি 1 বাই 10 অথবা 10 মানে কি 1 বাই কট করে এগুলোর সাথে কাটা যাবে, কাটা গিয়ে এখানে 1 হয়ে গেল উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি এখানে 29 নাম্বারে এই অঙ্কটা দেখি, তাহলে এখানে দেখো 29 নাম্বার অঙ্কটা কি আছে, এখানে দেওয়া আছে থিটা ইকুয়াল হচ্ছে পাই বাই 20। তাহলে থিটা ইকুয়াল পাই বাই 20, এখানে পাই বলতে কিন্তু 180 ডিগ্রি বোঝায়। এখন আমরা যদি 180 কে পাই বাই 20 180 কে 20 দ্বারা ভাগ দিই, তাহলে হচ্ছে এটা হচ্ছে 9 ডিগ্রি। তাহলে এখানে পাই বলতে 180, এখানে 20 দ্বারা ভাগ দিলে এখানে 9 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এখানে বাম পক্ষে এত ইকুয়াল আমাদের কি প্রমাণ করতে বলছে 1, এখানে -1 প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এখানে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot এখানে 19 থিটা দেওয়া আছে। তো এখানে আমাদের কি এখানে ডট ডট দেওয়া আছে, তার মানে এখানে আমাদের সম্পূর্ণটা লিখতে হবে, ডট দিয়ে রাখা যাবে না। তাহলে এখানে আমাদের কি লিখবো যে এখানে cot থিটা, তারপরে এখানে cot 3 থিটা, এই যে cot এখানে 5 থিটা, cot এখানে কি হবে তাহলে 7 থিটা, এখানে cot 9 থিটা, আবার cot 11 থিটা, cot এখানে 13 থিটা, আবার cot এখানে কত এই 15 থিটা, এখানে cot হচ্ছে 17 থিটা, আর এখানে cot হচ্ছে এই যে 19 থিটা। এখানে সম্পূর্ণগুলো লিখতে হবে। এখন তোমরা এখানে একটু দেখো যে এখানে যেটা বিষয় যে এখানে কয়টা আছে উত্তর কিন্তু সরাসরি বলে দেওয়া যায় 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা মানে জোড় সংখ্যক আছে। জোড় সংখ্যক থাকলে কিন্তু এটার উত্তর 1 হয়ে যায়। এখন অনেক সময় -1 হতে পারে, জোড়ের বিষয়টা আছে এখানে ফের। তারপর এখানে 10টা আছে, তো এদিক 5টা ওইদিকে 5টা। তাহলে এখন এইখানে আমরা কি করব, থিটার মান আগে বসাই, তারপর তোমাদের বুঝাই দিচ্ছি। এখন থিটা যদি 9 থিটা বসাই, তাহলে এখানে cot কি হচ্ছে এই যে থিটার পরিবর্তে 9 এই যে ডিগ্রি, তারপর cot 3 নং কত 27, এই যে 27 ডিগ্রি, তারপর এইটা cos হয়ে গেছে, এটা cot, তাহলে এটা হচ্ছে cot আবার কত হবে 5 নং কত এখানে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, আবার এখানে দেখো cot এখানে কত 7 নং কত 63 ডিগ্রি, এই যে 63 ডিগ্রি, cot এখানে 9 9 কত 81, এই যে 81 ডিগ্রি, তারপর cot 9 এর সাথে 11 গুণ হলে কত এই যে 99 ডিগ্রি, তারপর cot 9 আর 13 গুণ করলে 90, 3 নং 27 117 ডিগ্রি, তাহলে 117 ডিগ্রি, আবার cot 15 ইন্টু আবার যদি আমরা 9 করি তাহলে কত আসতেছে এই যে 15 ইন্টু 9, তাহলে হচ্ছে 135 ডিগ্রি, 100 এখানে 35 ডিগ্রি। তারপর এখানে cot 17 এর সাথে গুণ হলে কত হচ্ছে এখানে 15 ইন্টু এখানে 17 যদি আমরা করি তাহলে 9 ইন্টু 17, এখানে 9 ইন্টু
এই যে 17 যদি করি তাহলে 153 ডিগ্রি, এই যে 153 ডিগ্রি, তারপর কট 19 ইন্টু 9, এই যে 19 ইন্টু 9, তাহলে এখানে কত হচ্ছে, এই যে 171 ডিগ্রি। তাহলে এখানে আসলো এগুলো। এখন এখানে মোট পদ হচ্ছে কয়টা, এখানে পদত্ব রাশি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, যেহেতু 10টা আছে, যেহেতু 10টা গুণ অবস্থা আছে, তাহলে 5টা ঠিক রাখতে হবে আর আমাদের 5টা পরিবর্তন করে দিতে হবে। এখন দেখো এখানে 1 2 3 4 5, এই 5টা আমরা ঠিক রাখবো, তাহলে এই 5টা যা আছে তাই। তাহলে এখানে কট এই যে 9, আবার কট এখানে এই যে 27, এই যে কট এখানে এই যে 45, আবার কট এখানে 63, আর হচ্ছে কট এই যে 181। এইখানে 5টা আমরা ঠিক রাখবো। এখন এই 5টা আমরা পরিবর্তন করে দিব। তাহলে 5টা পরিবর্তন করব মানে কি, কটটাকে যদি 10 করতে চাই তাহলে 90 ডিগ্রির সাথে যোগ, না হয় আমাদের করতে হবে বিয়োগ। তাহলে 90 ডিগ্রির সাথে যোগ, না হয় আমরা বিয়োগ করে দিব। এখন দেখো 99 আছে, তাহলে এটা কি হবে, কট এখানে 90 এর সাথে কি 9 যোগ হবে। তারপর এখানে দেখো কট এখানে 90 এর সাথে কত যোগ হবে, তাহলে এখানে তোমার হচ্ছে এখানে 27 যোগ হবে, এগুলার সাথে আবার মিলে যাবে তোমাদের। তারপর এখানে দেখো এই কট 90 এর সাথে তাহলে কত যোগ করলে 135 হবে, 45 যোগ করলে হবে এই যে 45 ডিগ্রি। তারপর এখানে এই যে কট 90 এর সাথে কত যোগ করলে 153 হবে, এখানে আছে 63, তাহলে এখানে 63 ডিগ্রি। তারপর এখানে এই যে কট 90 এর সাথে যোগ করতে হবে এই যে 81 ডিগ্রি, যোগ করলে হবে 171। এখন এখানে 90 এর সাথে যোগ, 90 এর সাথে যোগ হলে বোঝায় এটা কোন চতুর্ভাগ। এখন দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা তো 0, ঘড়ি কাঁটা বিপরীত দিক, এখানে হয় 180। তাই 90 এর সাথে যোগ হলে এখানে দ্বিতীয় চতুর্ভাগে যাবে। আর দ্বিতীয় চতুর্ভাগে জানি আমরা সাইন এবং সাইনের বিপরীত এই যে কোসেক, সাইন আর কোসেক ধনাত্মক, বাকি 4টা ত্রিকোণমিতিক যে অনুপাত বা ফাংশন আছে এগুলো কিন্তু ঋণাত্মক হয়ে যায়। তাহলে এখানে দ্বিতীয় চতুর্ভাগে এখানে কট কি হবে, ঋণাত্মক হবে। তাহলে এখানে 5টা ঋণাত্মক আসবে, মানে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো কট 9, তারপর এখানে এই যে কট 27, কট 45, কট এখানে কত 63, কট এখানে কি হচ্ছে 81। এখন এগুলো কট হলো 90 ডিগ্রির সাথে যোগ, মানে হচ্ছে এটা দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে এখানে কটের মান ঋণাত্মক, তাহলে প্রত্যেকটা 5টায় হবে ঋণাত্মক। তারপরে এখানে একটা বিজোড় সমকোণ আছে, বিজোড় সমকোণ তাহলে কি হবে, কটটা 10 হয়ে যাবে, তাহলে মাইনাস এই যে 10 9 ডিগ্রি, তারপরে এরকম মাইনাস এই যে 10 এই যে 27 ডিগ্রি, তারপর এখানে মাইনাস 10 45 ডিগ্রি, এখানে মাইনাস তোমার 10 63 ডিগ্রি, এই মাইনাস এইখানে হচ্ছে 10 এই যে 81 ডিগ্রি। তাহলে এখানে মাইনাস কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা মাইনাস আসলো। 5টা মাইনাস মানে কি, এখানে বিজোড় সংখ্যক মাইনাস মানে মাইনাসে হবে। আরেকটা বিষয় তোমরা সরাসরি এখন এমনিতে বাদ দিয়ে দিতে পারো, এটা কট এটা 10, 10 মানে কি 1/cot, এটার সাথে কাটা, এটা কট এটা 10, 10 মানে 1/cot কাটা, এমনিতে বাদ চলে যায়। আর তারপরে যদি তোমরা 1/10 1/10 আকারে লিখতে চাও লিখতে পারো, নাহলে এমনি বাদ দিয়ে এটা কি হয়ে যাবে মাইনাস এই যে 1। তাহলে এখানে আমাদের যদি জোড় সংখ্যক থাকে, তোমাদের যেটা মনে রাখতে হবে, যদি জোড় সংখ্যক থাকে তাহলে জোড় সংখ্যক থাকলে কি করতে হবে, অর্ধেকগুলো ঠিক রাখতে হবে আর অর্ধেকগুলো পরিবর্তন করতে হবে। পরিবর্তন মানে কি 90 ডিগ্রির সাথে যোগ বা বিয়োগ, এটা আমাদের করতে হবে। 90 ডিগ্রির সাথে যোগ বা বিয়োগ করলে আমাদের ত্রিকোণমিতিক এই যে ফাংশনগুলো পরিবর্তন হয়ে যায়। তো এখন 90 ডিগ্রির সাথে যোগ মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে। দ্বিতীয় চতুর্ভাগে তো এখানে কটের মান হচ্ছে ঋণাত্মক আর বিজোড় সমকোণ কটটা হয়ে যাবে 10, তখন এগুলোর সাথে এগুলো কাটা গিয়ে হয়ে গেল -1। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমরা এবার এখানে 30 নাম্বার এই অঙ্কটা দেখি, যে 30 নাম্বার অঙ্কটা কি আছে তোমরা একটু দেখো, যে 30 নাম্বার অঙ্কটা কি আছে। এখানে a = π/, এখানে 12 এর দেওয়া আছে। এখানে পাই বলতে কি বোঝায়, পাই বলতে এখানে 180, 180 কে যদি 12 দ্বারা ভাগ দেওয়া যায়, তাহলে 180 কে যদি 12 দ্বারা ভাগ দিই তাহলে এখানে 15 ডিগ্রি কিন্তু আসে। তাহলে a = হচ্ছে 15 ডিগ্রি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়টা গুণ অবস্থা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা,
এখানে 5টা গুণ অবস্থায় আছে, তাহলে 5টা যেহেতু গুণ অবস্থায় আছে আমরা এখানে এর মান 15 ডিগ্রি বসায় দিব। বসায়ে একটার মান কিন্তু সরাসরি চলে আসবে, যেহেতু 5টা আছে বুঝতেই পারছে একটার মান কিন্তু সরাসরি বলা যাবে। আর ওখানে 4টা থাকবে, 4টার মধ্যে 2টা পরিবর্তন করতে হবে। পরিবর্তন মানে কি বোঝা যাচ্ছে, 90 ডিগ্রির সাথে যোগ না হয় আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রির সাথে যোগ না হয় আমাদের বিয়োগ করতে হবে। দেখো আমরা কি করি, এ বলতে 15 ডিগ্রি, তাহলে এখানে tan এখানে কত 15 ডিগ্রি, এখানে 3 15 কত 3 আর 15 45 ডিগ্রি। এবার tan 5 15 কত এখানে 75 ডিগ্রি। তারপর tan এখানে 7 15 কত 7 10 70 5 7 35, তাহলে এখানে 105 ডিগ্রি। আর এখানে tan আমরা যদি এবার 11 সাথে গুণ করি 150 60 65, তাহলে 165 ডিগ্রি। তাহলে এইগুলো আসলো। এখন দেখো এইখানে 5টার মধ্যে যেহেতু বিজোড় সংখ্যক আছে, বিজোড় সংখ্যক থাকলে তোমাদের যেটা দেখতে হয় মাঝখানেরটা, মাঝখানে আছে 75 ডিগ্রি, এটা মান কিন্তু আমাদের জানা নাই। তাহলে আমাদের প্রথম যেটা লক্ষ্য দিতে হবে, যদি বিজোড় সংখ্যক এখানে থাকে গুণ অবস্থায়, তাহলে মাঝখানে যেটা আছে ওটা সরাসরি মান একটু দেখতে হবে আছে কিনা। তাহলে সরাসরি কিন্তু 75 ডিগ্রির মান আমরা বলতে পারবো না, তাহলে ওইটা বাদ এখন অন্য পদ দেখতে হবে। একটা আমাদের এমনি ভিস করে দিতে হবে সরাসরি মান বসায়। তাহলে এখানে কত হচ্ছে দেখো tan এই যে 15 ডিগ্রি, এখানে 45 ডিগ্রির মান কিন্তু 1, একটা হয়ে গেল। এখন 4টা থাকতেছে, 4টার মধ্যে আমরা 2টা পরিবর্তন করব, 2টা পরিবর্তন করব আর 2টা আমরা ঠিক রাখবো। এখন পরিবর্তন যদি করতে চাই তাহলে 90 ডিগ্রির সাথে বিয়োগ করতে হবে। এখন দেখো এটা 75 আছে, এটা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে দেখো 90 ডিগ্রির সাথে 15 ডিগ্রি বিয়োগ করলে তো 75। আবার এটা যদি আমি পরিবর্তন করতে চাই নিজের ইচ্ছা মতো, 90 ডিগ্রির সাথে কত 90 ডিগ্রির সাথে এখানে 15 যোগ করলে 105, তাহলে এই দুইটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রির সাথে যোগ বা বিয়োগ করলে ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো আছে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি 2টা পরিবর্তন করলাম আর 2টা ঠিক রাখতে হবে। এখন ঠিক আছে, ঠিক আছে, এটা tan 15 ডিগ্রি, এটা তো tan 165 ডিগ্রি, এখানে তো আর 165 আসবে না, 15 আসবে, এটাও 15। তাহলে এটা আমরা এখন এটাকে আমরা কিন্তু পরিবর্তন করব না। তা যদি আমরা পরিবর্তন না করতে চাই তাহলে 180-র সাথে যোগ বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে 2 ইন্টু যদি 90 দিই মানে 180, 180 থেকে কত বিয়োগ করলে 165 ডিগ্রি, এই 15 ডিগ্রি বিয়োগ করলে কিন্তু 165 ডিগ্রি। তাহলে আমাদের যেটা বিষয় মনে রাখতে হবে, আমরা যদি ত্রিকোণমিতিক ফাংশন বা অনুপাতগুলো পরিবর্তন করতে চাই তাহলে পরিবর্তন করতে চাইলে 90 ডিগ্রির সাথে হয় যোগ না হয় আমাদের বিয়োগ করতে হবে। আর যদি পরিবর্তন করতে না চাই, শুধু এখানে মানগুলো মিলাইতে চাই, তাহলে 180-র সাথে যোগ না হয় আমাদের বিয়োগ করতে হবে। যেহেতু 180-র চেয়ে এটা কম আছে তাহলে 180 থেকে বিয়োগ করতে হবে, ওই 15 ডিগ্রি চলে আসবে। তো এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে tan এই যে 15 ডিগ্রি, আবার এখানে 90 ডিগ্রির সাথে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, এই যে এখানে 90 ডিগ্রি আর এখানে হচ্ছে 180, এটা 0, তাহলে 90 ডিগ্রির সাথে বিয়োগ মানে কি প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সবে ধনাত্মক, তাহলে এখানে এটা ধনাত্মক। আর এইখানে দেখতে হবে এখন বিজোড় সমকোণ, তাহলে tanটা হয়ে যাবে কি cot, তাহলে এখানে cot 15 ডিগ্রি। এখন 90 ডিগ্রির সাথে যোগ, এই 90 ডিগ্রির সাথে যোগ মানে এটা কি দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে sin আর cosec ধনাত্মক, তার মানে কি tan ঋণাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু tan হচ্ছে ঋণাত্মক। আর এইটা যেহেতু বিজোড় সমকোণ আছে tanটা হয়ে যাবে cot। প্রথম অবস্থায় আমাদের যেটা দেখতে হবে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত, ওই চতুর্ভাগে এই ত্রিকোণমিতিক ফাংশনটা ধনাত্মক নাকি ঋণাত্মক। তাহলে এই যে কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত, এই কোণটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আর দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান ঋণাত্মক, তাহলে ঋণাত্মক দিলাম। তারপরে দেখতে হবে এটা জোড় সমকোণ নাকি বিজোড় সমকোণ, যেহেতু বিজোড় সমকোণ tanটা পরিবর্তন হয়ে এটা কি হয়ে গেল cot হয়ে গেল, এই যে cot হয়ে গেল। এখন এখানে দেখো 2 ইন্টু 90 মানে 180, 180 তো এখানে তার সাথে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, যোগ হলে কিন্তু তৃতীয় চতুর্ভাগে চলে যাবে। তাহলে 180 থেকে যেহেতু বিয়োগ এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু tan এর মান ঋণাত্মক। আবার এখানে 2 সমকোণ মানে জোড় সমকোণ, তাহলে কি হবে tanটা টেনেই থাকবে, এই যে tanটা টেনেই থাকবে। তাহলে মাইনাস কয়টা, একটা দুইটা, তাহলে মাইনাস যেহেতু দুইটা তাহলে এখানে কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন দেখো এখানে আমরা tan যেমন এখানে 15 ডিগ্রি আছে,
কটটাকে কি 1/10 লিখতে পারি, কটকে 1/10 15 ডিগ্রি, এটা কাটা যাবে। তারপর এখানে দেখো এই কটকে তাহলে 10 করে দিই, 1/10 এই যে 15 ডিগ্রি, আর এখানে কি 10 এই যে 15 ডিগ্রি আছে, তাহলে এগুলো গুণ অবস্থায় কাটাকাটি করে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। দেখো অনেক সহজে কিন্তু এই অঙ্কগুলো করা যায়, শুধু আমাদের নিয়ম মনে রাখতে হবে। এখানে বিজোড় সংখ্যক যদি এখানে গুণ অবস্থায় থাকে তাহলে দেখবা প্রথম অবস্থায় তোমরা খোঁজার চেষ্টা করো মাঝখানে যেটা আছে ওটা সরাসরি মান আমরা জানি কিনা। আমরা যেমন 0 ডিগ্রি, এখানে তোমাদের 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো মান কিন্তু সরাসরি আমরা বলে দিতে পারি। কিন্তু ওইগুলো না থাকলে তাহলে যেই পদটাতে সরাসরি, যেমন 45 ডিগ্রির মান 1 আমাদের এটা জানা, তাহলে এই মানটা আমরা বসাই দেব। তখন থাকতেছে কয়টা? 4টা। 4টার মধ্যে নিজের ইচ্ছা মতো তোমরা 2টা পরিবর্তন করে নিবে। পরিবর্তন মানে কি? এখানে 10 থাকলে কট, কট থাকলে 10। তাহলে এগুলো পরিবর্তন তখনই করা যায় যখন আমরা 90 ডিগ্রির সাথে যোগ বা বিয়োগ করব। তাহলে 90 ডিগ্রির সাথে এটা বিয়োগ করতে হচ্ছে, 90 ডিগ্রির সাথে এটা যোগ করতে হচ্ছে। তাহলে এখানে যোগ বিয়োগ করে এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো আমরা পরিবর্তন করতে পারতেছি। এখন এইটা তো আর পরিবর্তন করা যাবে না, ওইটাকে ওইটাই রাখতে হবে, কিন্তু এগুলোর সাথে আবার মিলাইতে হবে যেন 15 ডিগ্রি আসে। তাহলে দেখতে হবে ওখানে যদি পরিবর্তন করতে আমরা না চাই তাহলে 180-র সাথে যোগ বা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে দেখতেছি 180 থেকে যদি 15 ডিগ্রি আমরা বিয়োগ করি তাহলে তো এইগুলোর সাথে মিলে যায়, তাহলে ওইটা আবার 10-10ই থাকে। দেখো এই লজিক গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখানে হাজার হাজার এই ধরনের অঙ্ক দাও, আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 6 নাম্বার গ্রুপের যে এখানে 3টি অঙ্ক আছে, তো এখানে 6 নাম্বার গ্রুপের যে 3টি অঙ্ক আছে তোমরা এই 3টি অঙ্ক দেখো। তো এখানে 3টি অঙ্ক এখানে কি বলছে? এখানে যোগফল আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা এবার এখানে 6 নাম্বার গ্রুপের যে অঙ্কগুলো 3টি আছে, এখানে 31 নাম্বার অঙ্কটা দেখো। এখানে 31 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে? এখানে cos x প্লাস হচ্ছে cos পাই প্লাস x প্লাস cos হচ্ছে 2 পাই প্লাস x, তারপর এখন ডট 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 n পর্যন্ত দেওয়া আছে। এখন n এর মান কত এখানে কিন্তু বলা নাই, তাহলে n এর মান কত এখানে বলা নাই। তাহলে n এর মান কি? এখানে যেহেতু এখানে তোমাদের হচ্ছে জোড় সংখ্যা হতে পারে আবার বিজোড় সংখ্যা হতে পারে। জোড় বিজোড় যেমন 1 2 3 4 5 6 7 8 এগুলোর মধ্যে কি জোড় আর বিজোড় আসবে। তো এখন দেখো n জোড় সংখ্যা হলে এখানে n জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা হলে পদ সংখ্যা, n জোড় সংখ্যা হলে পদ সংখ্যা হবে এই যে বিজোড়। তাহলে n যদি জোড় সংখ্যা হয় পদ সংখ্যা হবে বিজোড়। কেমন করে বিজোড় হয়? এখানে দেখো পাই, এখানে হচ্ছে 2 পাই, এখানে 3 পাই, এরকম করে যেতে যেতে হবে n পাই। তো এখানে পাই 2 পাই ডট 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 এরকম করে n পাই। এখন n এর মান যদি জোড় হয় তাহলে দেখো n এর মান আমি ধরলাম 10, তাহলে দেখো এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে 10টা পদ। তাহলে 1 2 3 এরকম করে এখানে 10, এখানে একটা আছে না, তাহলে 11টা হয়ে গেল। তাহলে এখানে n এর মান যদি জোড় হয় তাহলে এখানে হচ্ছে, এখানে যদি 10টা ধরি তাহলে এখানে হচ্ছে 10 আর এইদিকে একটা যোগ করে হচ্ছে তোমার 11। তাহলে n এর মান যদি জোড় সংখ্যা হয় পদ সংখ্যা হবে কিন্তু বিজোড়। তাহলে বিজোড় হলে তাহলে প্রদত্ত রাশি এখন কি হবে দেখো। তাহলে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি এখানে কি হবে? তাহলে এখন দেখো এখানে cos x টা আছে, এই যে cos x, এখন এইটা কি হচ্ছে? পাই এর সাথে যোগ। তাহলে দেখো এখানে কিন্তু 0, এখানে পাই/2, এখানে পাই, পায়ের সাথে যদি যোগ হয় তাহলে তৃতীয় চতুর্ভাগ, আর যদি বিজোড় পায়ের সাথে বিয়োগ হয় তাহলে দ্বিতীয়তে জানি সাইন, আর সাইনের বিপরীত কোসেক ধনাত্মক, আর তৃতীয়তে হচ্ছে tan এর বিপরীত কট ধনাত্মক, আর এখানে হচ্ছে তোমার cos এর বিপরীত এই যে sec ধনাত্মক, আর এখানে তো অল ধনাত্মক, যে অল স্টুডেন্টস টেক কেয়ার, স্টুডেন্টস মানে এখানে সাইন, টেক মানে এখানে tan, কেয়ার মানে এখানে হচ্ছে cos। তো যাই হোক এই বিষয়গুলো জানো। তাহলে এখানে যদি n এর মান জোড় হয় তাহলে এখানে পদ সংখ্যা হবে বিজোড়। ধরলাম n এর মান 10 হলে এইখান পর্যন্ত এই যে পাই 2 পাই মানে 1 2 এরকম করে এখান পর্যন্ত 10 গেল 10, আর এইটা যোগ করে 11। আমি বুঝার জন্য বললাম যে n এর মান যদি 10 ধরো তাহলে n এর মান n জোড় সংখ্যা হলে পদ সংখ্যা হবে কত? বিজোড়। তো বিজোড় হলে দেখো প্রথমটা আছে, এখন পাইয়ের সাথে যোগ, এখানে এই পাইয়ের সাথে যোগ মানে এখানে তৃতীয়
তৃতীয় চতুর্ভাগে কিন্তু tan এর মান ধনাত্মক, তাহলে ধনাত্মক সরি এখানে তো cos দিয়ে আছে, tan কেন বলতেছি, এখানে cos x, এখানে cos, এখানে তৃতীয় চতুর্ভাগে কিন্তু tan আর cos ধনাত্মক, আর এখানে cos কি হবে, cos হবে ঋণাত্মক, তার মানে এটা ঋণাত্মক, এটা যেহেতু জোর পাই cosটা cosই থাকবে, এই যে cos x। তারপরে দেখো এখানে 2π প্লাস 2π বলতে কি, এই যে এখানে 2π বলতে এখানে 2π 4π 0 2π 4π এখানে বোঝায়, তাহলে এখানে 2π এর সাথে যোগ মানে কি প্রথম চতুর্ভাগ মানে কি, এখানে প্রথম চতুর্ভাগে cos এর মান ধনাত্মক, এখানে তো সবই ধনাত্মক, তাহলে এখানে দিলাম ধনাত্মক, এটা তো পাই মানে এখানে জোর সমকোণ, 2π মানে এখানে 4 সমকোণ বোঝাচ্ছে, মানে জোরেই হয়, তাহলে এখানে কি cosটা cosই থাকবে, তার মানে এটা মাইনাস এটা প্লাস, এরকম করে এটা আসবে মাইনাস, এই যে এটা আসবে মাইনাস আবার আসবে প্লাস, এরকম করে চলবে। এখন শেষের বিষয়টা দেখো, এটা আমি কিন্তু জোর বলছি, তাহলে জোর n এর মান যদি জোর হয় তাহলে জোর তো এইখানে দেখো, এখানে বিজোড় হলে কিন্তু পাই 3π এখানে বোঝাচ্ছে, আর জোর হলে কিন্তু এই জায়গায় বোঝাচ্ছে, জোর হলে তার সাথে কিছু যোগ আছে, তার মানে প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগে cos এর মান ধনাত্মক, এই পিছনের এইখানে প্লাস হবে না মাইনাস হবে তোমাদের এইটা ভালো মনে রাখতে হবে, তাহলে এইখানে প্লাস হবে এবং এটা জোর সমকোণ, এটা cosটা cosই থাকবে। এখন একটা বিষয় দেখো যে এইখানে প্রথম যেটা cos ছিল এই cosটা থাকে গেল, এদিকে আমি ধরছি জোর, n এর মান জোর মানে যদি 10টা ধরি তাহলে 10টা ধনাত্মক আসবে, 5টা ধনাত্মক আসবে আর 5টা ঋণাত্মক আসবে, তার মানে এখানে কি যদি n এর মান জোর হয় তাহলে এই দিক যে জোর সংখ্যক 10টা 20টা 30টা 40টা বা 22টা যেটা হোক, এর অর্ধেক গুলো কি হবে ধনাত্মক, অর্ধেক গুলো হবে ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক কাটা যায়, এই যে cosটা আছে শুরুতে এই cosটা থাকেই যাবে। তাহলে এই রাশিটার যদি পদ সংখ্যা তোমাদের হচ্ছে জোর হয় তাহলে এর যোগফল হবে cos x। এখন এইখানে পদ সংখ্যা বিজোড় হলে মানে n বিজোড় হলে, এখন দেখো n বিজোড় হলে, তাহলে n বিজোড় হলে পদ সংখ্যা কত হবে বলার চেষ্টা করো তো তোমরা, n বিজোড় হলে পদ সংখ্যা হবে জোর, তাহলে n বিজোড় হলে পদ সংখ্যা হবে জোর। এখন কেমন করে হয়, যেমন দেখো এইটা প্রথমটা আমি বাদ দিই, এটা যদি বিজোড় হয় আমরা যদি ধরি 9, তাহলে এখানে যদি n এর মান 9 হয় তাহলে 1 2 3 4 এখানে 9টা পদ, তার সাথে একটা যোগ আছে তাহলে 10টা পদ হলো, তার মানে n এর মান যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে জোর, তাহলে n এর মান বিজোড় হলে পদ সংখ্যা জোর, এইভাবেই লিখবো। আবার এই যে চতুর্ভাগের নিয়মটা তো ওইটাই, আমরা ওইটাই নিয়মে প্রয়োগ করব, তাহলে এখানে মাইনাস কয়েকটা এখানে দিয়া ডট ডট ডট। এখন পিছনেরটা কি দেখো, পিছনে যেহেতু এটা বিজোড় আমরা এবার বিজোড় ধরছি, n এর মান বিজোড় হলে কিন্তু এই জায়গায় তার সাথে যোগ মানে তৃতীয় চতুর্ভাগ, যেহেতু যোগ আছে তার মানে তৃতীয় চতুর্ভাগে কিন্তু cos এর মান ঋণাত্মক, cos এর মান হবে এই যে ঋণাত্মক, আর এটা তো জোর সমকোণ cosটা cosই থাকবে, এখানে মাইনাস হবে, তোমাদের খালি পিছনের এই চিহ্নটা দেখার বিষয়, এই দিক তো তোমাদের হচ্ছে মাইনাস প্লাস আসবেই। তো এইখানে যেটা বিষয় হলো n এর মান যদি তোমাদের হচ্ছে বিজোড় হয় পদ সংখ্যা হবে জোর, তাহলে n এর মান বিজোড় হলে পদ সংখ্যা জোর হলে এইখানে মনে করো 10টা পদ আছে, তাহলে 5টা ধনাত্মক 5টা হবে ঋণাত্মক, তাহলে ধনাত্মক ঋণাত্মক কাটা যায় কি হবে 0, তাহলে এইটাই হলো এই যে উত্তর। তাহলে কি হচ্ছে, যদি তোমার হচ্ছে এই যে প্রদত্ত রাশি এখানে লিখি, যদি আমাদের হচ্ছে পদ সংখ্যা হয় জোর তাহলে এই রাশিটার যোগফল হবে cos x, আর যদি পদ সংখ্যা হয় বিজোড়, n এর মান যদি হয় বিজোড় অর্থাৎ পদ সংখ্যা যদি হয় জোর, তাহলে এখানে সমষ্টি মানে যোগফল হবে 0, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা এখানে 32 নাম্বার এই অঙ্কটা দেখি, এটাও কিন্তু এই 31 এর মতো, এখানে যেটা বিষয় যার কারণে এই লেখাগুলো আগের অঙ্কের এই লেখাগুলো কিন্তু আমি রেখেই দিছি, তাহলে এখানে যেটা হবে কি হলো, তো এইখানে তোমাদের যেটা বিষয় যে এখানে দেখো যে এখানে sin থিটা sin পাই প্লাস থিটা sin 2 থিটা প্লাস ডট ডট এখানে sin হচ্ছে n পাই প্লাস থিটা আছে। এখন এখানে আমাদের যোগফল নির্ণয় করতে বলছে,
যোগফল, কিন্তু n এর মান এখানে নির্দিষ্ট করা নাই যে কত হবে। তাহলে যদি নির্দিষ্ট করা না থাকে তাহলে আমাদের জোড় না বিজোড়, এইবারে একবার জোড় একবার বিজোড় ধরতে হবে। আর যদি তোমাদের এমসিকিউর ক্ষেত্রে থাকে এরকম করে রাশিটা লিখে দিবে, তারপর বলবে n ইকুয়াল এত হলে যোগফল কত। তাহলে n ইকুয়াল এত হলে মানে nটা ওরা এখানে দিবে 10 11 12 13 এরকম কিছু দিবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে n এর মান যদি জোড় সংখ্যা হলে মানে n জোড় সংখ্যা হলে পদ সংখ্যা বিজোড় হবে। তো n জোড় সংখ্যা হলে দেখো এটা আমি প্রথম পদটা যদি বাদ দিই তাহলে n জোড় মানে ধরলাম n এর মান 10, তাহলে এদিক 10 আর একে যোগ করে 11 হয়। তার মানে কি n এর মান যদি জোড় হয় পদ সংখ্যা হবে বিজোড়, আগের মতোই। এখন প্রদত্ত রাশিটা তাহলে কি হবে? প্রথমত সাইন থিটা আছে, এটা তো থাকবে, এটা তো থাকবে। এখন পায়ের সাথে যোগ, এখানে দেখো পায়ের সাথে যোগ মানে কি তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইনের মান ঋণাত্মক। তাহলে এখানে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান এখানে ঋণাত্মক, আর পাই মানে তো জোড় সমকোণ, এখানে সাইনটা সাইনে থাকবে। পরবর্তী আবার দেখো এখানে 2 পাই, এই যে 2 পাই এখানে তার সাথে যোগ মানে প্রথম চতুর্ভাগ, আগের অঙ্কটার মতো প্রথম চতুর্ভাগে সাইনের মান তো ধনাত্মক, আর এটা তো জোড় সমকোণ, তাহলে সাইনটা সাইনে থাকবে। তাহলে মাইনাস প্লাস এরকম করে মাইনাস ডট 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 এরকম করে যাবে। এখন শেষের বিষয়টা দেখো, n এর মান যদি জোড় হয়, ধরলাম এখানে 10 12 14, তাহলে এখানে দেখো 2 4 6 10 12 14 এই জায়গায় থাকবে। তার সাথে যোগ মানে কি এটা প্রথম চতুর্ভাগ, তাহলে চতুর্ভাগ অনুযায়ী এখানে প্রথম চতুর্ভাগের সাইনের মান ধনাত্মক, আর এটা পাই মানে তো এটা জোড় সমকোণ, তাহলে সাইনটা সাইনে থাকবে। এখন দেখো এখানে যেটা বিষয়, পদ সংখ্যা কিন্তু এখানে বিজোড় সংখ্যক হবে। বিজোড় মানে এটা বাদ দিলে এদিক জোড় সংখ্যক থাকবে। মনে করো এখানে 10টা আছে, তাহলে 5টা ধনাত্মক 5টা ঋণাত্মক, ওগুলো কাটা যাবে। আর এই যে সাইন থিটাটা আছে এটা এখানে থাকে যাবে। যদি n এর মান জোড় হয় তাহলে এখানে অ্যান্সার আসবে আমাদের সাইন থিটা, আর যদি n এর মান বিজোড় হয় তাহলে 0 আসবে আগের অঙ্কের মতো। তাহলে এখানে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে এই অঙ্কগুলো যদি আসে, তোমাদের এখানে দেখতে হবে যে এখানে n এর মান জোড় না বিজোড়। n এর মান যদি জোড় হয় পদ সংখ্যা বিজোড় হবে, বিজোড় হলে এই সাইন থিটা থাকলে এটা সাইন থিটা হবে। আর যদি n এর মান বিজোড় হয়, যদি n এর মান ধরে বিজোড় পদ সংখ্যা হবে তাহলে জোড় হলে ওটা উত্তর শূন্য হয়ে যাবে। তোমরা এগুলো মনে রাখতে পারো সরাসরি। তাহলে এখানে n বিজোড় হলে পদ সংখ্যা হবে জোড়, তাহলে পদ সংখ্যা হবে কত? পদ সংখ্যা হবে এখানে জোড়। তাহলে জোড় হলে এখানে দেখো প্রদত্ত রাশিটা তাহলে কি হচ্ছে, আগের মতোই প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশি। এখন এইটা লিখবো, এখানে চতুর্ভাগে এইটা যা আছে এটা, এই যে সাইন থিটা মাইনাস, তারপর এখানে সাইন থিটা প্লাস, এখানে হবে এই যে সাইন থিটা, তারপর মাইনাস হবে ডট ডট এরকম করে যাবে। যদি এখানে n এর মান আমরা বিজোড় ধরি, বিজোড় বলতে এখানে বোঝাচ্ছে তারপরে তার সাথে যোগ মানে এটা চলে যাচ্ছে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান ঋণাত্মক, আর এটা তো পাই মানে জোড় সমকোণ, এখানে সাইনটা সাইনে থাকবে। তাহলে এখানে যেহেতু পদ সংখ্যা জোড় মানে জোড় সংখ্যক আছে, তার অর্ধেক ধনাত্মক অর্ধেক ঋণাত্মক, তাহলে এখানে যোগফল হয়ে গেল 0। তাহলে এইটা কিন্তু একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, আর এইটা হচ্ছে একটা অ্যান্সার। তাহলে n এর মান যদি জোড় হয় পদ সংখ্যা হবে বিজোড়, তাহলে এই ক্ষেত্রে সমষ্টি হবে সাইন থিটা। আর n এর মান যদি বিজোড় হয় পদ সংখ্যা হবে জোড়, তাহলে এই ক্ষেত্রে সমষ্টি হবে 0। এখন আমরা এখানে এই যে 33 নাম্বারে এই অঙ্কটা দেখি, যে শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা 33 নাম্বারে এই অঙ্কটা দেখো। এখানে কি আছে যে tan থিটা প্লাস হচ্ছে tan এখানে পাই প্লাস থিটা, tan 2 পাই প্লাস থিটা, 3 পাই প্লাস থিটা, এখানে n পাই আছে। তো এই ক্ষেত্রে যেটা বিষয়, এখানেও জোড় বিজোড়ের একটা মানে n তম পদ পর্যন্ত আছে, এখানে সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এইখানে যেটা বিষয়, এখানে কি করব, যদি এখানে চতুর্ভাগের নিয়মগুলো প্রয়োগ করি দেখো কি হয়। যে মনে করো এটা হচ্ছে এই যে tan থিটা, এখন পায়ের সাথে যোগ মানে এখানে তোমাদের হচ্ছে তৃতীয় চতুর্ভাগে এই পায়ের সাথে যোগ, পাই এখানে তার সাথে যোগ মানে এটা তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগে এখানে tan এর মান কিন্তু ধনাত্মক, তাহলে এই tan হচ্ছে কি ধনাত্মক, আর এটা জোড় সমকোণ tanটা tanই থাকবে, তাহলে tan থিটা। তারপর এখানে দেখো 2 পাই আছে, 2 পাই বলতে এখানে বোঝাচ্ছে তার সাথে এখানে কিন্তু যোগ, তার মানে প্রথম চতুর্ভাগে সবে ধনাত্মক, আর এটা জোড় সমকোণ, তাহলে এটা tanটা tanই থাকবে। এরকম করে কিন্তু এখান থেকে শুরু হচ্ছে চতুর্ভাগের বিষয়গুলো, তাহলে এই প্রত্যেকটায় কিন্তু এরকম করে tan থিটা থাকবে, এরকম করে চলতে থাকবে। তো
এইখানে কি হচ্ছে n তম পদ পর্যন্ত, এইখানে n তম এই যে পদ পর্যন্ত, তাহলে এইখানে n তম পদ পর্যন্ত হবে। তাহলে এখানে tan থিটা কত সংখ্যক থাকবে? n সংখ্যক থাকবে। 10 থাকলে 10টা tan, 20 থাকলে 20টা tan, 21 থাকলে 21টা tan, তার মানে 21 থাকলে 21টা tan এরকম বোঝাবে। তাহলে এই যে tan আছে, এই tan থিটা, এইখানে যে tan থিটা এটা থাকবে, তার সাথে এখানে n সংখ্যক থাকলে এই যে n tan থিটা হবে, এখানে n tan থিটা। তাহলে এখানে n tan থিটা। এখন আমরা যদি এখানে এই যে 1 প্লাস n কমন এইখানে নিই, tan থিটাটা কমন নিই, তাহলে এইখানে কি 1 হচ্ছে আর এখানে n হচ্ছে। তাহলে এইখানে কত হচ্ছে? তাহলে এখানে ধরো যে n এর মান হচ্ছে 10 আসলো, তাহলে 10 আর যোগ করে 11, 11 ইন্টু tan থিটা। যদি n এর মান এখানে 20 আসে, তাহলে 20 আর 1 যোগ করে 21, 21 tan থিটা আসবে। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা বেশি বেশি তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসগুলো শেয়ার করে দিবে। তো তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী গ্রুপের ক্লাসে।